আইএলটিএস রিডিং ফিল ইন দ্য গ্যাপস এমন একটি কোয়েশ্চেন প্যাটার্ন যেটি থেকে অবশ্যই কোয়েশ্চেন করা হয়। আপনি জিটি দেন অথবা একাডেমিক আইএলটিএস, আপনাকে এই কোয়েশ্চেন ফেস করতেই হবে। তাই এই কোয়েশ্চেনে দক্ষ হওয়া ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু এই কোয়েশ্চেন নিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি। আমরা জানি ফিল ইন দ্য গ্যাপস দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, আরেকটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু। আজকের ভিডিওতে আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ কিভাবে সলভ করতে হয়। ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু এই কোয়েশ্চেন প্যাটার্ন সলভ করতে আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনার একটি ফিক্সড মাইন্ডসেট লাগবে। আর সেই ফিক্সড মাইন্ডসেটটি হবে আপনি আনসার হিসেবে কি খুঁজতেছেন সেই বিষয়ে। আপনার কোয়েশ্চেনে যে ক্লুগুলো দেওয়া থাকবে সেই ক্লু এর সিনোনিমাস এক্সপ্রেশন, প্যারাফ্রেজিং এবং কলোকেশন ম্যাচিং আপনি আনসার হিসেবে খুঁজতেছেন, এই বিষয়ে একদম ফিক্সড হয়ে যেতে হবে। এর অন্য কোনো চিন্তা করবেন না। এবং এই মাইন্ডসেটটি যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন যে আপনি সিনোনিমাস এক্সপ্রেশন এবং প্যারাফ্রেজিং এবং কলোকেশন খুঁজতেছেন আনসার হিসেবে, তখন আপনি এই বিষয়ে পড়াশোনা শুরু করবেন, সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন এবং আনসার যখন খুঁজবেন তখন ডিস্ট্র্যাক্টেড হবেন না এবং ফ্রাস্ট্রেটেডও হবেন না, কারণ আপনি জানেন আপনি কী খুঁজতেছেন। সো এই মাইন্ডসেটটি খুবই জরুরি। তো আমরা আমাদের মাইন্ডসেট একদম ফিক্স করে ফেলেছি, আমরা জানি আনসার হিসেবে আমরা কি খোঁজার চেষ্টা করব। এইবার আমি আপনাদেরকে 3টি স্ট্র্যাটেজি অবলম্বন করতে বলবো। এই 3টি স্ট্র্যাটেজি যদি আপনি অবলম্বন করেন তাহলে খুব সহজেই এই ধরনের কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করতে পারবেন এবং খুব কম সময়ে সেটি পারবেন। আপনি হতে পারেন বিগিনার লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে অথবা অ্যাডভান্স লেভেলে। তো চলুন সেই স্ট্র্যাটেজিগুলো জেনে নেই এবং এই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে দেখিয়ে দেব। প্রথমে যে স্ট্র্যাটেজি আমি আপনাকে অবলম্বন করতে বলবো সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য কিওয়ার্ডস টু লোকেট দ্য প্যারাগ্রাফ। এটি বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে যে সামারিটি দেওয়া আছে উইথ ক্লু, সেই সামারি প্যাসেজের কোন প্যারাগ্রাফে আছে, কোন প্যারাগ্রাফ থেকে আমরা আনসারগুলো পাবো সেটি লোকেট করতে হবে। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা আমরা লোকেট করতে পারি। লোকেট করতে পারা খুবই ভালো, তবে কত মিনিটের মধ্যে লোকেট করতে পারেন সেটি হচ্ছে কোয়েশ্চেন। আমি আপনাকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই লোকেশন খুঁজে বের করতে বলবো। হয়তো প্রথম দিকে যারা প্রিপারেশন নিচ্ছেন চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি যেগুলো বিচার করে আপনি আসলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এই লোকেশন আইডেন্টিফাই করতে পারবেন। তো সেগুলো হলো, আপনি প্রথমে যেটি করবেন, এখানে যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটি পড়বেন এবং যে সামারিটি দেওয়া আছে সেটা ভালো করে পড়বেন। তবে খুঁজবেন কি? খুঁজবেন হচ্ছে প্রপার নাউন খুঁজে বের করতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং নাম্বারস। এই 3টির যে কোনো একটি অবশ্যই পাবেন। যেমন এই প্যাসেজে কোনো নাম্বার নেই, এখানে যে সামারি দেওয়া আছে এখানে কোনো নাম্বার দেওয়া নেই এবং এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনও আমাদেরকে খুঁজে বের করতে হবে না, তবে প্রপার নাউন আমরা খুঁজে পেতে পারি। তবে যেহেতু টাইটেলে গুরুত্ব দিতে বলেছি, টাইটেলে আমরা কি করব, এইখানের যে টপিক আছে সেই টপিকে গুরুত্ব দিব। যেমন ইনকাউন্টার মিস ইনফরমেশন, এইটিতে আমরা গুরুত্ব দিব। তার মানে এটি আমাদের একটি কিওয়ার্ড হয়ে গেল। এইবার এই যে এখানে সামারিটি দেখতে পাচ্ছি, এই সামারিতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রপার নাউন। আমরা অবশ্য স্কিম করে ফেলেছি, কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। তো প্রপার নাউন হিসেবে আছে দ্য ফিলোসফার্স ডেসকার্টিস অ্যান্ড স্পিনোজা। এই দুটো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? খুব সংক্ষেপে যদি বলি, কোনো ব্যক্তি বা জায়গার নাম হিসেবে যে নাউনগুলো ব্যবহার করা হয় তাদেরকে প্রপার নাউন বলে। আর প্রপার নাউন চেনার একটি ট্রিক আমি শিখিয়ে দিই, সেটি হলো প্রপার নাউন বাক্যের যেখানেই ব্যবহৃত হোক না কেন, মাঝখানে বা শেষে অথবা প্রথমে, যেখানে ব্যবহৃত হোক না কেন, তাদের প্রথম লেটার কি থাকে? ক্যাপিটাল লেটার। সুতরাং এদেরকে যে কোনো প্যারাগ্রাফে খুঁজে বের করা কোনো ব্যাপারই না, কারণ আমরা ক্যাপিটাল লেটার দেখব এবং তাদের নামগুলো দেখব। তো এইখানে দেখেন আমি দেখতে পাচ্ছি ডেসকার্টিস অ্যান্ড স্পিনোজা, এরা হচ্ছে প্রপার নাউন, কারণ এগুলো হচ্ছে দুইজন ফিলোসফার্সের নাম। তার মানে এই 3টি কিওয়ার্ড দিয়ে আমরা খুব সহজেই এই যে সামারি দেওয়া আছে এই সামারির ডেস্টিনেশন খুঁজে বের করতে পারবো। তো এখানে আমি বলেছি 5 থেকে 10 সেকেন্ড ব্যয় করার জন্য। 5 সেকেন্ডে আসলে হয়ে যাবে। যারা বিগিনার আছেন তাদের একটু সময় লাগতে পারে, তবে আপনি এমনভাবে এগুলো প্র্যাকটিস করবেন যেন 5 সেকেন্ডে এটি করতে পারেন এবং 2-3 মাস প্রিপারেশন নিলে আসলে 5 সেকেন্ডের মধ্যেই আপনি এটি আইডেন্টিফাই করতে পারবেন। যাই হোক, ডেসকার্টিস অ্যান্ড স্পিনোজা এই দুটো নাম আমরা খুঁজে
বেড়ানোর চেষ্টা করবো, আর একটা হচ্ছে এনকাউন্টার মিস ইনফরমেশন। তো চলুন আমরা প্যাসেজে চলে যাই, কীভাবে এটি লোকেট করতে হয় দেখি। তো আমরা প্রথম প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি যে মিস ইনফরমেশন আছে, কিন্তু এনকাউন্টার মিস ইনফরমেশন আছে এরকম শব্দ আমরা এখানে খুঁজে পাচ্ছি না। স্কিমিং করবেন, শুধু চোখ বুলালেই হয়ে যাবে, পেয়ে যাবেন। তারপরে পরের প্যারাগ্রাফেও এরকম শব্দ নাই, মিস ইনফরমেশন আছে শুধু। পরের প্যারাগ্রাফেও আমরা কোনো ধরনের, হ্যাঁ ব্যক্তির নাম পেয়েছি, ইউনিভার্সিটির নাম পেয়েছি, কিন্তু ডেসকার্টিস এবং স্পিনোজা এই নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না। পরের প্যারাগ্রাফেও আছে, পরের প্যারাগ্রাফেও নেই, কোনো ব্যক্তির নাম নেই। পরের প্যারাগ্রাফে হ্যাঁ এইখানে প্রথম লাইনে এনকাউন্টার মিস ইনফরমেশন শব্দটি আছে। এইবার আমাদের দেখার পালা ডেসকার্টিস এবং স্পিনোজা নাম দুটো আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা পেয়েছি রেনে ডেসকার্টিস অ্যান্ড বারুচ স্পিনোজা, আমি জানি না সঠিক উচ্চারণ কি। যাই হোক, রেনে ডেসকার্টিস এবং বারুচ স্পিনোজা এই দুটো নাম আমরা পেয়ে গিয়েছি। এর আগে কোনো প্যারাগ্রাফেই এই নাম ব্যবহার করা হয়নি। তবে এখানে একটি দারুণ ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। কোনো রিসার্চার বা কোনো ব্যক্তির নাম যদি এই ধরনের প্যাসেজগুলোতে ওরা প্রথম অ্যাড করে ফুল নাম ব্যবহার করবে, কিন্তু পরবর্তী প্যারাগ্রাফে যদি ডেসকার্টিস এবং স্পিনোজার নাম ব্যবহার করে তখন আর ফুল ব্যবহার করবে না, শুধু ডেসকার্টিস এবং স্পিনোজা ব্যবহার করবে। সুতরাং আমরা বুঝতেই পারছি ডেসকার্টিস এবং স্পিনোজার নাম এই প্যারাগ্রাফেই প্রথম ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা যেহেতু এনকাউন্টার ইনফরমেশন মিস ইনফরমেশন এবং রেনে ডেসকার্টিস অ্যান্ড স্পিনোজার নাম এখানে পেয়ে গেছি, সুতরাং আমরা সবগুলো আনসার এখানেই পাবো। এইখান থেকেই ওই সামারিটি নেওয়া হয়েছে। তো ডান। হ্যাঁ, 5 থেকে 10 সেকেন্ড লাগবে এটি করতে, কিন্তু আমি অনেক ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি। জাস্ট এটি মাথায় ঢুকিয়ে রাখেন যে খুব কম সময়ে আপনি কিভাবে এই ধরনের সামারি যে আছে সেটি লোকেট করবেন কিভাবে, এবং প্যারাগ্রাফ কোনটি থেকে আপনি এই আনসারগুলো নেওয়ার চেষ্টা করবেন। এটি একদম মাথায় সেট হয়ে গেল। এইবার আমি আপনাদের 2 নাম্বার এবং 3 নাম্বার স্ট্র্যাটেজি একই সাথে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই দুটো স্ট্র্যাটেজি আপনাকে সিমালটেনিয়াসলি অ্যাপ্লাই করতে হবে। তো 2 নাম্বার স্ট্র্যাটেজি হলো, তো আমার ভিডিওগুলো যদি আপনার এত কাজে আসে অবশ্যই আমার বই সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 এই দুটো বইও আপনাদের অনেক কাজে আসবে ফর শিওর। So collect these 2 books and get 7+ in IELTS speaking and IELTS writing task 2. Best of luck. Find out the lines in the para for each question. এখানে 31 নাম্বার কোয়েশ্চেন, 32 নাম্বার কোয়েশ্চেন, 33 এরকম করে 36 পর্যন্ত মানে 6টি কোয়েশ্চেন দেওয়া আছে। তো আপনাকে আমি বলবো এই প্রতিটি কোয়েশ্চেনের জন্য হয় 1টি লাইন হতে পারে, 2টো লাইন হতে পারে, অথবা 3টি লাইন হতে পারে সর্বোচ্চ। এই লাইনগুলো আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ এই 3 লাইনের মধ্যেই আমি প্রথম কোয়েশ্চেনের আনসার পাবো। তারপরে কি করবেন, এই লাইনগুলো আইডেন্টিফাই করার পরের কাজ হলো আপনি এখানে যে লিস্ট অফ ফ্রেজেস দেওয়া আছে মানে ক্লু দেওয়া আছে সেগুলোর সাথে কি ম্যাচ করাবেন, কোলোকেশন, সিনোনিমস এবং প্যারাফ্রেজিং ম্যাচ করাবেন। মনে করেন এখানে আমরা একদম সলভ করে দেখাবো, এটি হচ্ছে কাজ। তার মানে 3 নাম্বার স্ট্র্যাটেজি হলো আপনারা লাইন আইডেন্টিফাই করার পরের যে স্ট্র্যাটেজি সেটি হলো কোলোকেশন, সিনোনিমস এবং প্যারাফ্রেজিং ম্যাচ করানো। কিসের সাথে, ক্লু যে দেওয়া আছে সেই ক্লুগুলোর সাথে। তার মানে আমরা প্রথমে লাইন আইডেন্টিফাই করব, তারপরে এই লাইনে কোনো সিনোনিম, প্যারাফ্রেজিং, সিনোনিমাস এক্সপ্রেশন এবং কোলোকেশনস ক্লুগুলোর ব্যবহার করা হয়েছে কিনা সেটি আমরা আইডেন্টিফাই করব। এই হলো আপনার স্ট্র্যাটেজিস ডান। এইবার আপনার প্রশ্ন সলভ করার পালা। তো চলুন, সব আমরা স্ট্র্যাটেজি জানি, এবার প্রশ্ন সলভ করি। চলুন আমরা প্রথম কোয়েশ্চেন সলভ করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 31। তো আমাদের প্রথমে কোয়েশ্চেন স্টেটমেন্টটি পড়ে নিতে হবে, তারপরে হচ্ছে এই কোয়েশ্চেন সলভ করার জন্য পার্টিকুলারলি যে সেন্টেন্সটি নিয়েছি আমি সেই সেন্টেন্সটি পড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 2 জায়গাতেই আপনাকে মিনিং পুরোপুরি বুঝতে হবে। তো যারা মিনিং বোঝায় একটু কাঁচা বা মিনিং বুঝতে পারেন না তাদেরকে আমি এই ভিডিওটি দেখে আসতে বলবো। আপনি আমার ইউটিউব চ্যানেলের রিডিং টিপস অ্যান্ড ট্রিক্স
প্লেলিস্টে চলে গেলে এই ভিডিওটি দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি একটি বড় সেন্টেন্স ভেঙে ভেঙে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন। সাজেশন হলো খুব সুন্দর করে নোট নিয়ে এই ভিডিওটি দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন। যাই হোক, চলুন প্রথমে কোয়েশ্চেন স্টেটমেন্টটি পড়ি। Although people have dashed to misinformation, there is debate about precisely how and when we label something as true or untrue. তো এটার মিনিং যদি আমি আপনাদেরকে বোঝাই, এখানে বলেছে প্রথম অংশটুকুর although people have dashed to misinformation, যদিও মানুষের মিসইনফরমেশনের প্রতি ড্যাশ আছে আমি বলবো, there is debate about precisely how and when, কিন্তু এইটা নিয়ে ডিবেট আছে কিভাবে এবং কখন we label something as true or untrue, আমরা কোনো কিছুকে মানে ট্রু বলি বা ফলস বলি বা আনট্রু বলি, সেটি নিয়ে আসলে ডিবেট আছে। তো এটাই মোটামুটি মিনিং। এইবার এইখানে যে সেন্টেন্সটি আমরা প্যারাগ্রাফ থেকে বা প্যাসেজ থেকে নিয়েছি, যেটি থেকে আমরা আনসার বের করবো, সেটিরও মিনিং বুঝতে হবে। তো এখানে বলেছে অলদো, এই সেন্টেন্স অলদো দিয়ে শুরু হয়েছে, আমাদের এই সেন্টেন্স অলদো দিয়ে শুরু হয়েছে। অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস। তো এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, মিস ইনফরমেশন শব্দটি এখানে সরাসরি কোথাও নাই, যে সেন্টেন্সটি আমরা পিক করেছি, কিন্তু এটির সংজ্ঞা আছে। দেখেন, ইনফরমেশন দ্যাট ইজ ফলস, এটাকে বলা হচ্ছে মিস ইনফরমেশনের সংজ্ঞা, কারণ ইনফরমেশন দ্যাট ইজ ফলস এটাকে কি বলা হয়, মিস ইনফরমেশন। তো এটা আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস আমরা এখন কি করতে পারি, ইনফরমেশন দ্যাট ইজ ফলস। তো ইন্ডিভিজুয়ালস হচ্ছে কিসের সিনোনিম বা প্যারাফ্রেজিং হিসেবে ব্যবহার করা হচ্ছে, পিপলের। তো ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের পিপলের প্যারাফ্রেজিং বা সিনোনিম সরাসরি ব্যবহার করা হচ্ছে। আর এটুকু হয়ে গেল, আমরা এটুকু দাগ দিয়ে নিলাম। আর কাম অ্যাক্রস মানে প্রতিদিন মানুষ এই ধরনের ইনফরমেশনের প্রতি মানে তাদের সামনে আসে, সম্মুখীন হয়, এই ধরনের ইনফরমেশনের সম্মুখীন হয় যেগুলো ফলস বা মিস ইনফরমেশন। দ্য কোয়েশ্চেন অফ এক্স্যাক্টলি হাউ অ্যান্ড ওয়েন, এখানে কোয়েশ্চেন হচ্ছে ডিবেট এর সিনোনিমাস এক্সপ্রেশন। সরাসরি কিন্তু কখনোই আপনি একে সিনোনিম বলতে পারবেন না, এর হচ্ছে সিনোনিমাস এক্সপ্রেশন, মানে ডিবেটের সরাসরি সিনোনিমাস এক্সপ্রেশন হচ্ছে এ কোয়েশ্চেন। তার মানে আমরা ধরে নিচ্ছি এই ডিবেট নিয়ে কথা বলতেছে, এক্স্যাক্টলি হাউ অ্যান্ড হোয়েন, এখানে কিন্তু হাউ অ্যান্ড হোয়েনই দেওয়া আছে। উই মেন্টালি লেবল ইনফরমেশন অ্যাজ ট্রু অর ফলস হ্যাজ গার্নার্ড ফিলোসফিক্যাল ডিবেট। তার মানে এখানে ডিবেট শব্দটা সরাসরি আসছে। এখন কথা হচ্ছে, এখানে তো আমরা এগুলো দাগ দিয়েছি, কেন দাগ দিয়েছি, আমরা যখন এটা ম্যাচ করাবো, এগুলো যখন পড়ার সময় গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো অবশ্যই যেগুলো সিনোনিম হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়েশ্চেন স্টেটমেন্টের সাথে মিলতেছে, এগুলো অবশ্যই আমরা দাগ দিয়ে ফেলবো, অবশ্যই আমরা আন্ডারলাইন করে ফেলবো। তারপরে যখন এই যে লিস্ট অফ ক্লুস যে দেওয়া আছে বা লিস্ট অফ ফ্রেজেস যে দেওয়া আছে, এই ক্লুগুলোর সাথে যখন ম্যাচ করাবো, আমরা খুব সহজে আনসারটি পেয়ে যাব। এবার চলুন, এখানে ইন্ডিভিজুয়ালস, কাম অ্যাক্রস, তারপরে ইনফরমেশন দ্যাট ইজ ফলস, কোয়েশ্চেন, ডিবেট, এগুলো আমরা অনেক ম্যাচ করেছি, কারণ এগুলো মোটামুটি কানেক্টেড বলে মনে হচ্ছে। এবার এমন একটি ক্লু আমাদেরকে এখানে বসাতে হবে যেটি আসলে এই ইনফরমেশনের সাথে ম্যাচ করে। তো কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এখানে এমন কোনো কথা আছে যা কনস্ট্যান্ট কনফ্লিক্টের সিনোনিম, প্যারাফ্রেজিং বা কলোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে? কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, কনফ্লিক্ট কোনো শব্দেই পাই নাই, কনস্ট্যান্ট তো অবশ্যই পাই নাই। তারপর হচ্ছে এডিশনাল এভিডেন্স আছে বা অতিরিক্ত এভিডেন্স আছে, এরকম কোনো কথা কি এখানে ব্যবহার করা হয়েছে? না। তো এখানে আমি যেহেতু মিনিংগুলো দিয়ে দিয়েছি, কেন মিনিং দিয়েছি সেটা বলি। আপনাকে মিনিং কিন্তু চিন্তা করতে হবে যখন এগুলো ম্যাচ করাবেন। পরে হচ্ছে ডিফারেন্ট লোকেশনস নিয়ে কোনো কথা বলে নেই এখানে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়ে কোনো কথা বলে নেই, এক্সপেরিমেন্টাল তো অনেক দূরের কথা। শর্ট পিরিয়ড মানে খুব কম সময় বোঝাচ্ছে এমন কোনো কথা এখানে বলেনি। এক্সট্রিম ডিস্ট্রাস্ট, মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে, এটা নিয়েও কোনো কথা বলেনি। ফ্রিকুয়েন্ট এক্সপোজার, ফ্রিকুয়েন্ট মানে প্রায়ই, সব সময়ই ঘটে এরকম ঘটনাকে আমরা ফ্রিকুয়েন্ট বলি। তো এইখানে একটি শব্দ ছিল যেটা হচ্ছে রুটিন। দেখেন, ফেয়ারলি রুটিন, দেখেন অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন মানে হচ্ছে এমন জিনিস যেটি প্রায়ই ঘটবে, মানে আমি একটি রুটিন করেছি পড়ার, সেটি আমি অবশ্যই মেনটেন করবো, সেটি কিন্তু একটি রুটিন। তো রুটিন এবং ফ্রিকুয়েন্ট শব্দটি যায়, এটি হচ্ছে সিনোনিমাস এক্সপ্রেশন, সরাসরি সিনোনিম আপনি ধরতে পারবেন না, এটি হচ্ছে সিনোনিমাস এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এক্সপোজার হচ্ছে কোনো কিছুর সম্মুখীন হওয়া। তো এখানে একটি শব্দ আছে কাম অ্যাক্রস। তো
তো কাম অ্যাক্রস কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেছে, কোনো কিছুর সম্মুখীন হওয়াকে কাম অ্যাক্রস বলে অথবা এক্সপোজার বলে, একদম ডিরেক্টলি ম্যাচ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রুটিন শব্দটি ফ্রিকোয়েন্টের সাথে ম্যাচ করেছে, কাম অ্যাক্রস ম্যাচ করেছে এক্সপোজারের সাথে। তার মানে আমরা বলতে পারছি, আর এখানে যেটা ম্যাচ করাতে হবে মিস ইনফরমেশন কিসের সাথে ম্যাচ হয়েছে, ইনফরমেশন দ্যাট ইজ ফলস। তার মানে এইখানে এই যে আমি প্রসেসটা আপনাকে দেখালাম কিভাবে সিনোনিম ম্যাচ করাচ্ছি, সিনোনিম ম্যাচ এক্সপ্রেশন এবং প্যারাফ্রেজিং ম্যাচ করাচ্ছি, সেই অনুযায়ী আমি বুঝতে পারছি ফ্রিকোয়েন্ট এক্সপোজার এই ক্লুটি আসলে এটার আনসার হতে পারে। এইবার যখন এটি মোটামুটি আমরা ফিক্স করলাম, এবার আমাদের কাজ হলো আপনি যে এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, গ্যাপ থেকে পরের যে এক্সপ্রেশনটুকু ব্যবহার করা হচ্ছে সেটির সাথে ম্যাচ করিয়ে এইটুকু বসিয়ে পড়তে হবে। যেমন এটুকু আমরা এবার পড়বো, পিপল হ্যাভ ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন। মানে মানুষ খুব প্রায় সময়ই কী করে এই মিস ইনফরমেশনের সম্মুখীন হয়। একদম ম্যাচ করে গেছে। আপনি এইখান থেকে বাকি ক্লুগুলো যেটি এইটিতে বসিয়ে কলোকেশন ম্যাচ করেন না কেন বা একসাথে বসিয়ে পড়েন না কেন, এটি মিলবে না। যেমন আমি যদি এটি নেই, কনস্ট্যান্ট কনফ্লিক্ট টু মিস ইনফরমেশন, এটা যাই না। কনস্ট্যান্ট কনফ্লিক্ট মিস ইনফরমেশনের সাথে আমাদের কেন হবে, এটা যাই না এটার সাথে। সুতরাং কলোকেশন ম্যাচ করে নেই, কলোকেশন ম্যাচ করেছে ফ্রিকোয়েন্ট এক্সপোজার। সুতরাং আমাদের আনসার হবে ফ্রিকোয়েন্ট এক্সপোজার। কী কী ক্ষেত্রে নিয়েছি, ফ্রিকোয়েন্ট রুটিনের সাথে মিলেছে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল এখানে পিপলের সাথে মিলেছে, এক্সপোজার এখানে কাম অ্যাক্রসের সাথে মিলেছে, ইনফরমেশন দ্যাট ইজ ফলস এটি মিলেছে মিস ইনফরমেশনের সাথে। সুতরাং আনসার এটি। এই যে ম্যাচ করালাম, এই সিস্টেমটা আপনি জাস্ট রিপিট করেন, এভরিডে রিপিট করেন, তাহলে আপনি এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তো এখানে আমি একটি কোয়েশ্চেন সলভ করে দেখিয়েছি। আপনাদের কাজ হলো, আমি এইটি নিয়েছি বুক নাম্বার 19, টেস্ট নাম্বার 1, প্যাসেজ নাম্বার 3 থেকে। আপনারা কি করবেন, এই কোয়েশ্চেন আমি সলভ করেছি, বাকি কোয়েশ্চেনগুলোর কাজ হচ্ছে আপনাদের সলভ করা। আপনারা সলভ করবেন, কমেন্ট সেকশনে জানাবেন 32 নম্বরের আনসার কী হবে, 33 নম্বরের আনসার কী হবে, 34 নম্বরের আনসার কী হবে, 35 নম্বরের আনসার কী হবে এবং 36 নম্বরের আনসার কী হবে। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটির পিডিএফ পাবেন কি না। হ্যাঁ, একদম কোয়েশ্চেন সলভ করে 6টি কোয়েশ্চেনের সলভ করে পিডিএফ আমি শেয়ার করব আমার ফেসবুক গ্রুপ, যেটি আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড। অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার গ্রুপে জয়েন করবেন। গ্রুপের নাম হচ্ছে সবার জন্য আইএলস। এখানে জয়েন করেন, এখানে আপনাদের মতামত শেয়ার করবেন, আপনারা প্রতিদিন কী কী শিখছেন, কী কী সমস্যা ফেস করছেন সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সেখানে জয়েন করেন আর এই পিডিএফটি আমি ওইখানে আপলোড করে দেব। সুতরাং এই যে প্রসেস দেখালাম, সেই প্রসেস অনুযায়ী স্ট্র্যাটেজি মেনটেন করে আনসার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মাইন্ডসেট হচ্ছে ফিক্সড। সেটি কি, আমি আনসার হিসেবে কি খুঁজতেছি সিনোনিমাস এক্সপ্রেশন, প্যারাফ্রেজিং এবং কলোকেশন ম্যাচিং, নাথিং এলস। এই বিষয়গুলো আপনার মাথায় যে এখানে একদম বসিয়ে নেন এবং প্রিপারেশন নেন, অ্যান্ড ইউ উইল ডু বেটার ইন IELTS রিডিং, গ্যারান্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তবে এরকম প্রবলেম সলভিং ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কিভাবে এই ভিডিওগুলো আপনাদের হেল্প করছে, এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। অ্যান্ড দ্য মেইন পয়েন্ট ইজ হেল্প মি গ্রো সো দ্যাট আই ক্যান হেল্প ইউ।